আমি সৌমেন সরকার, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি প্রতিবেদন। গত দুটো প্রতিবেদনে আমরা রিজার্ভ ব্যাংকের বিভিন্ন ব্যাপার আলোচনা করেছি, মুদ্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাংগঠনিক ব্যাপার এই সমস্ত। আজকে এক্সক্লুসিভলি আলোচনা করব ব্যক্তিগত বা পারিবারিক বা সংস্থাগতভাবে যে বিদেশি মুদ্রা তার পাওয়া ব্যবহার সংক্রান্ত যে বিধি নিষেধ সেই ব্যাপারে আলোচনাটার নাম দিয়েছি ইন্ডিয়ান ব্যাংকিং LRS, মানে লিবারেলাইজড রেমিটেন্স স্কিম অ্যান্ড ফরেন কারেন্সি এক্সপ্লেইনড। আচ্ছা দেখুন, গত কয়েক দশক ধরেই আমাদের জীবনে এমন একটা পরিবর্তন এসেছে যে শুধুমাত্র দেশি মুদ্রা দিয়ে একজন নিশ্চিতভাবে বলতে পারেন না তার সমস্ত প্রয়োজন মিটে যাবে। শিক্ষিত সমাজে এই বিদেশি মুদ্রার প্রয়োজন দিনকে দিন বাড়ছে এবং এই জন্যে এই আলোচনাটা করা। এই আলোচনাটার তিনটে ভাগে ভাগ: NRI, ফরেনার অ্যান্ড রেসিডেন্ট ইন্ডিয়ান। তো আসুন আলোচনার মধ্যে ঢুকে পড়া যাক। আমি যখন যা বলবো তার সঙ্গে সঙ্গে দেখবেন স্ক্রিন টেক্সট কিন্তু ফুটে উঠছে, যতটা সম্ভব ফলো করার চেষ্টা করবেন। টেক্সটগুলো আমি যেটা বলছি সেটাই, তবে যদি প্রয়োজন মনে করেন বিভিন্ন সাইট থেকে আরও তথ্য আপনারা সংগ্রহ করতেই পারেন, লিঙ্কও আমি দিয়েই দিচ্ছি। তা প্রথমে NRI দিয়ে আলোচনা করা যাক। First, an NRI can open 3 types of bank accounts in India. এই ব্যাংক অ্যাকাউন্টসগুলো নাম কি বা তাদের ফিচার্স কি? একটা হলো NRO, নন রেসিডেন্সি অর্ডিনারি অ্যাকাউন্ট, NRO অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কি হয়? এই অ্যাকাউন্ট NRI নিজে একা করতে পারেন, কোনো রেসিডেন্ট ভারতীয়র সঙ্গে জয়েন্টে করতে পারেন, অথবা আরেকজন NRI এর সঙ্গেও করতে পারেন। এই NRI অ্যাকাউন্টে তিনি বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন, আবার ভারতের বিভিন্ন লোকাল ফান্ডও কিন্তু এতে জড়ো হতে পারে। লোকাল ফান্ড বলতে ধরুন NRI এর এখানে হয়তো নিজস্ব কোনো সম্পত্তি আছে, যে সম্পত্তি থেকে তার আয় হয়, বাড়ি ভাড়া থেকে শুরু করে অন্যান্য জিনিস, তারপর সম্পত্তি বিক্রি, তারপর শেয়ার, ডিবেঞ্চার, পেনশন স্কিম যদি কিছু করে থাকেন, কোথাও যদি কোনো রকম ফিক্সড ডিপোজিট বা এই ধরনের কিছু ব্যাপার থেকে থাকে, ইন্স্যুরেন্স অথবা মিউচুয়াল ফান্ড, এ সমস্ত থেকে তো প্রতিনিয়ত তো লভ্যাংশ, ডিভিডেন্ড এগুলো তো আসতেই থাকে। তা একদিকে যেমন টাকাও জমা হচ্ছে, আরেক দিক থেকে বিদেশ থেকে তিনি কিন্তু বিদেশি মুদ্রাও পাঠাচ্ছেন। এখানে ব্যাপার হলো যে এই অ্যাকাউন্ট থেকে যে টাকাটা আপনি তুলবেন সেই টাকা কিন্তু 100% ইন্ডিয়ান রুপিস হবে, এবং এই অ্যাকাউন্টে থাকা যে টাকা সেটা ফরেন কারেন্সির ইকুইভ্যালেন্ট ইন্ডিয়ান ভ্যালু এবং ইন্ডিয়ান রুপিস সমস্ত মিলিয়ে যে টাকাটা, তার উপরে যে ইন্টারেস্ট হয়
সেই ইন্টারেস্ট কিন্তু 30% ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে, 30%। এবং এইখান থেকে কেউ যদি মনে করে, এনআরআই যদি মনে করেন বিদেশে তিনি কোনো বিদেশি মুদ্রা তার পাঠানো প্রয়োজন, তাহলে সমস্ত ট্যাক্স মেটানোর পরে বছরে তিনি $1 মিলিয়ন কিন্তু বিদেশে পাঠাতে পারবেন, আফটার পেইং অল দ্য ট্যাক্সেস অন ইন্টারেস্ট অ্যান্ড আদার্স। $1 যদি 80 টাকা, রাফলি এক্স্যাক্ট নয় কিন্তু 80 টাকা যদি রেট হয়ে থাকে, তাহলে 1 মিলিয়ন মানে 10 লাখ, মানে 800 লাখ, মানে 8 কোটি টাকা, 8 কোটি টাকার সমমূল্যের যে বিদেশি মুদ্রা তিনি কিন্তু বাইরে পাঠাতে পারবেন। এইগুলো সাধারণত সেই সমস্ত এনআরআই এর ক্ষেত্রেই ভালো যাদের দেশেও রেগুলার ইনকাম আছে ইন্ডিয়ান রুপিজে, এবং বিদেশ থেকেও যারা টাকা পয়সা পাঠান, এবং এইখান থেকে যারা টাকা পয়সা উইথড্র করবেন, আত্মীয় স্বজন পরিবারের লোকজন সবাই কিন্তু এখান থেকে টাকা পয়সা উইথড্র করতে পারবেন। তো এই গেল এনআরও অ্যাকাউন্ট। নেক্সট আসছে এনআরই অ্যাকাউন্ট। এনআরই অ্যাকাউন্ট মানে হচ্ছে নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট। এটা কি না, এনআরও অ্যাকাউন্টে যদি মানে ইন্ডিয়ান রুপিস এবং ফরেন কারেন্সি দুটোই যদি আসার পারমিশন থাকে, এনআরই অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে শুধুমাত্র ফরেন কারেন্সি এবং বেরোবে শুধুমাত্র ইন্ডিয়ান কারেন্সি। কিন্তু ফরেন পেমেন্ট আনলিমিটেড, আনরেস্ট্রিক্টেড। এবং কেন না, এখানে তো ইন্ডিয়ান রুপিস তো কিছু আসছে না, এখানে শুধু ফরেন কারেন্সি আছে, এটাই হচ্ছে তার ফ্যাসিলিটি। এবং এই জন্যে যেহেতু ফরেন কারেন্সি আসছে বিদেশ থেকে, অতএব ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স এক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ এই অ্যাকাউন্টে থাকা কোনো টাকা পয়সার উপরে কিন্তু কোনো রকম ট্যাক্স নেই। এবং যে ইন্টারেস্ট দেওয়া হয়, ইন্টারেস্টটাও কিন্তু যথেষ্ট ভালো। ভারতীয়রা ভারতীয় মুদ্রায় যে সিকিউরিটি, ইন্স্যুরেন্স, বন্ড, এই সমস্ত যে কেনাকাটা করেন, তার যা লভ্যাংশ তার থেকে কিন্তু এই ফরেন কারেন্সি দিয়ে কিনলে তার যে ব্যাপার সেটা কিন্তু মানে ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি। এবং এই অ্যাকাউন্ট কিন্তু আপনার কারেন্ট, সেভিংস, রেকারিং সমস্ত কিছু হতে পারে। এই অ্যাকাউন্ট এনআরআই নিজে একাও রাখতে পারেন, অথবা আরেকজন এনআরআই এর সঙ্গে জয়েন্টে রাখতে পারেন, কিন্তু কোনো ইন্ডিয়ানের সঙ্গে তিনি কিন্তু জয়েন্টে আসতে পারবেন না। এবং এইখান থেকে তিনি যে যখন টাকা ক্যাশ যদি উইথড্রল করেন, দ্যাট উইল বি ইন আইএনআর। কিন্তু তিনি যদি মনে করেন বিদেশে তার বিদেশি মুদ্রা পাঠানো প্রয়োজন, তাহলে অ্যামাউন্ট কিন্তু আনরেস্ট্রিক্টেড অ্যান্ড আনলিমিটেড অ্যান্ড উইদাউট ট্যাক্সেস। নেক্সট আসছে FCNR, ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট, FCNR। এটা কি না, এটা হচ্ছে শুধুমাত্র টার্ম ডিপোজিট। অর্থাৎ কিনা একটা নির্দিষ্ট টার্মে জন্য কিন্তু এখানে ফরেন কারেন্সি রাখা যাবে, এবং এর যে সুদ দেওয়া হবে এটা এতটাই ভালো, এবং যখন সুদ ফেরত পাবেন, সুদ সহ যখন এটা আপনার ম্যাচুরিটি পরে ফেরত নিতে যাবেন, তখন দেখবেন যে যদি এই ফরেন কারেন্সির ভ্যালুর যদি ডিপ্রিসিয়েশন হয়, তাহলেও কিন্তু যে ডিপ্রিসিয়েশন হোক আর অ্যাপ্রিসিয়েশনই হোক, যে ভ্যালু আপনার পাওয়ার কথা আপনি কিন্তু সেটাই পাবেন। এনআরই অ্যাকাউন্টে এই ধরনের কোনো ইন্স্যুরেন্স ছিল না, এটাতে কিন্তু সেই ইন্স্যুরেন্স আছে। জেনারেলি যারা বিদেশি মুদ্রা সংরক্ষণ করতে চান, তারাই এই অ্যাকাউন্টটা, এই ধরনের অ্যাকাউন্ট FCNR তারা কিন্তু প্রেফার করেন। এবারে নেক্সট আসুন
একজন ট্যুরিস্ট ভারতে আসছেন বিদেশ থেকে, তো তার জন্য কি ব্যাংকিং প্রভিশন ইন ইন্ডিয়া? সেই ট্যুরিস্ট ভারতে এসে একটা রুপি অ্যাকাউন্ট খুলবেন, NRO অ্যাকাউন্টের মতোই। এই অ্যাকাউন্টে তিনি তার স্বদেশ থেকে, যে স্বদেশ মানে তার স্বদেশ মানে আমাদের বিদেশ, সেখান থেকে তিনি ব্যাংকিং চ্যানেলে এই ইন্ডিয়ান ব্যাংকে টাকা পাঠিয়ে দেবেন, ফরেন কারেন্সি, অথবা ইন্ডিয়াতে পদার্পণ করার পরে তো যে কারেন্সি কনভার্সন হবে সেই টাকা তিনি এই ইন্ডিয়ান রুপি অ্যাকাউন্টে ঢোকাবেন। এই অ্যাকাউন্ট কিন্তু কখনোই 6 মাসের বেশি চলতে পারে না, এবং তিনি এই জমা টাকার উপরে কিন্তু সুদও পাবেন। তার এখানকার অবস্থান শেষ হলে তিনি যখন ফিরে যাবেন, তখন যে টাকাটা পড়ে থাকবে তার সমমূল্যের বিদেশি মুদ্রা তাকে দিয়ে দেওয়া হবে, প্রোভাইডেড দেয়ার ওয়াজ নো লোকাল ফান্ড অ্যাডেড। অর্থাৎ কিনা আমি হয়তো বললাম ওনাকে কিছু টাকা দিয়ে, যাও তুমি তো ফরেন কারেন্সি পাবে, এটা দিয়ে তুমি ওই ব্যাপারটা করে দিও আমার জন্যে, এটা চলবে না। নো লোকাল ফান্ড ইন ট্যুরিস্ট অ্যাকাউন্ট। আচ্ছা, ট্যুরিস্ট গেল, NRI গেল, এরপরে সে বিদেশি যে দূতাবাসগুলো আছে তাদের জন্য কি নিয়ম কানুন? তা তো 6 মাসে বেশি এখানে থাকবেন, এবং যে দূতাবাস, এই দূতাবাসের তো নিয়মিত খরচ খরচা চালানোর জন্য তো টাকা পয়সা লাগবে। তাই এদের জন্য যে প্রতিবিধান সেটা হচ্ছে সংস্থাগতভাবে এবং ব্যক্তিগতভাবে এরা রুপি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং দূতাবাস চালানোর জন্য যে বন্ডেড যে স্টোরসের প্রয়োজন, তার জন্য কিন্তু একটা স্পেশাল রুপি অ্যাকাউন্টও এরা খুলতে পারবেন। এবং এই অ্যাকাউন্টে আর আসবে ট্রান্সফারের টাকা, অর্থাৎ বিভিন্ন মানুষ যদি এখানে টাকা পয়সা জমা করেন, যেমন ধরুন ভিসা, সেই দেশে আপনি যাবেন, তার হয়তো ভিসা বা ইমিগ্রেশন প্রসেসের জন্য টাকা দিয়েছেন, সেই টাকাটা তো এই অ্যাকাউন্টেই আসবে, সংস্থার অ্যাকাউন্টে। আবার বিদেশ থেকেও তো ফরেন কারেন্সিও আসবে। অর্থাৎ কিনা ফরেন কারেন্সি এবং দেশীয় টাকা দুই ধরনের জন্যই কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলার পারমিশন রয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু যখন এই অ্যাকাউন্ট থেকে টাকা বিদেশে যাবে ইন ফরেন কারেন্সি, তার উপর রিজার্ভ ব্যাংকের নিজস্ব কোনো কন্ট্রোল থাকবে না। এটা বিভিন্ন দেশের বৈদেশিক যে চুক্তি, সেই অনুযায়ী কিন্তু ব্যাপারটা, তাদের যে অর্থনৈতিক যে লেনদেন, অর্থাৎ টাকা এলো টাকা গেল তাদের নিজেদের বা তাদের স্টাফের অ্যাকাউন্টে, এই ব্যাপারটাতে একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ব্যাপার আছে, এবং রিজার্ভ ব্যাংকের কিন্তু এখানে কিছু করণীয় নেই। এরপরে নেক্সট আরেকটা ব্যাপার হচ্ছে RFC অ্যাকাউন্ট, রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। হোয়াট ইজ দ্যাট? রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট তাদের জন্যই প্রযোজ্য যারা মানে NRIরা, যারা মনে করছেন যে তাদের অনেক বিদেশে থাকা হয়ে গেছে, এবার তারা পাকাপাকিভাবে দেশে ফিরে আসবেন। কিন্তু তারা দেশে ফিরতে চাইলেই বা দেশে ফিরে এলেই বিদেশের সঙ্গে যে তার অর্থনৈতিক লেনদেনের ব্যাপারটা যে শেষ হয়ে গেল, ব্যাপারটা তো তা না। যেমন ধরুন একজন চাকরি করছেন, সেখানে অবসরকালীন যে ভাতা, আমাদের যেটাকে বলে রিটায়ারমেন্ট বেনিফিটস, বা বকেয়া বেতন, অথবা ইন্স্যুরেন্স ক্লেম, তিনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করে থাকেন তার রিটার্ন, তিনি যদি সম্পত্তি কিছু
কিনে থাকেন সেটা যদি ডিসপোজ করে দেন, তাহলে তার যে টাকা পয়সা, যে ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাপারগুলো ফিনিশ হতে তিনি দেশে ফিরে আসার পরেও তো বেশ কিছুটা সময় লাগতে পারে। তা এই যে ট্রানজিশন ফেজ, এই ট্রানজিশন ফেজের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং ইন্ডিয়ান যে ফরেন কারেন্সির যে অ্যাক্ট, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মেইনটেন্যান্স অ্যাক্ট 99 অনুযায়ী তিনি কোনো একটি ভারতীয় ব্যাংকের সঙ্গে একটা আরএফসি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে শুধুমাত্র কিন্তু সেভিংস অ্যাকাউন্ট বলে কিছু হয় না, এখানে কিন্তু টার্ম ডিপোজিট, অর্থাৎ কিনা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম। কোনো টার্ম ডিপোজিটই কিন্তু 3 বছরের বেশি এখানে করার কোনো রকম নিয়ম নেই। এখানে টাকাটা কোত্থেকে আসবে? ওই যে বলেছি যে বেতন, বকেয়া অবসরকালীন যে পয়সা, ইন্স্যুরেন্স, অমুক তমুক, এই যে নানা রকম বিভিন্ন সূত্র থেকে তাদের যে ফরেন কারেন্সি, সেগুলো এখানে আসবে এবং সেটা টার্ম ডিপোজিট হিসেবে এখানে কিন্তু থাকবে। এবং আফটার এ সার্টেন পিরিয়ড, এই মোটামুটি তিনি যখন পাকাপাকিভাবে এখানে থেকে গেলেন, তারপর কিন্তু এই আরএফসি অ্যাকাউন্টকে কিন্তু কনভার্ট করে অন্য যে কোনো এনআরআই অ্যাকাউন্ট বা এনআরও বা আরও ইন্ডিয়ান রুপি যে অ্যাকাউন্টে, সেটা কিন্তু কনভার্টেড হয়ে যাবে। তো দিস ইজ অল অ্যাবাউট আরএফসি। তো নাও ইট ব্রিংস আস টু দ্য লাস্ট ফেজ অফ আওয়ার ডিসকাশন, সেটা হচ্ছে যে এলআরএস। আচ্ছা, এলআরএস এর বিস্তৃত বিবরণে যাওয়ার আগে একটা জিনিস একটুখানি আলোচনা করি। ধরুন আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন কেউ বিদেশে পড়াশোনা করে, তার যে ফরেন কারেন্সি কিভাবে মেটাবেন? আপনি নিজে বিদেশে যাচ্ছেন, সেখানে নানা রকম খরচ খরচা আছে, এটাকে কিভাবে মেটাবেন? আপনার মনে হলো যে বিদেশি ওই সংস্থাতে আপনি কিছু টাকা পয়সা বিনিয়োগ করে আপনি আপনার যে আর্থিক কিছু গেইন করার কথা ভাবছেন, এটা কি করে হবে? এগুলো সবই কিন্তু এনআরএস, লিবারেলাইজড রেমিট্যান্স স্কিম, এটার মধ্যেই আসছে। এখানে একাধিক পয়েন্ট আছে, একসঙ্গে আলোচনা করছি। স্ক্রিনে দেখুন, সেভাবেই ফুটে উঠছে। ব্যাপারটা হচ্ছে যে এলআরএস স্কিমে যে কোনো ভারতীয় রেসিডেন্ট ইন্ডিয়ান বছরে $2.5 লাখ পর্যন্ত বিদেশে পাঠাতে পারেন রিজার্ভ ব্যাংক এবং ফেমা অ্যাপ্রুভড কারণের জন্যে। তো এই যে $2.5 লাখ, এই $2.5 লাখ আপনাকে কে দেবে? অবশ্যই এই $2.5 লাখ আপনাকে কিনতে হবে। ওই যে বলেছিলাম যে ধরুন রাফলি $1 মানে 80 টাকা, অর্থাৎ কিনা এলআরএস স্কিমে আপনি অথরাইজড ডিলারের কাছ থেকে $2.5 লাখ মানে 2 কোটি টাকা দিয়ে আপনি কিন্তু এই ডলারটা আপনার অ্যাকাউন্টে রাখলেন। এই টাকা দিয়ে আপনি যে যে খরচাগুলো করতে পারবেন, সেটা কি কি? সেটা হচ্ছে প্রাইভেট ভিজিট টু এনি কান্ট্রি, বিদেশে যে কোনো জায়গাতে যাবেন সেখানে যাতায়াতের জন্য যে খরচ খরচা আছে মেটাতে পারবেন। গিফট অর ডোনেশন,
আপনার ছেলে মেয়ে ভাই বোন বা এই ধরনের কেউ পড়াশোনা করছে বিদেশে, তার খরচ খরচা, আত্মীয় স্বজন বিদেশে রয়েছে, তার চিকিৎসা খরচা বা মেইনটেনেন্স, এই সমস্ত। এই এলআরএস এর টাকা দিয়ে আপনি কি কি করতে পারেন না? জুয়া বা অন্য কোনো ধরনের ব্যান্ড অ্যাক্টিভিটি, এর জন্য আপনি কোনো খরচ খরচা করতে পারবেন না। 2, ব্যান্ড ম্যাগাজিনস বা বুকস, প্রোসক্রাইবড ম্যাগাজিনস, এর ভ্যালু চোকাতে পারবেন না। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, FATF, এই টাস্ক ফোর্স পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক যে শুদ্ধতা, অর্থাৎ কিনা যেখানে কোনো মেজর অর্থনৈতিক স্ক্যাম হয় না, এই ধরনের কান্ট্রি ছাড়া যেগুলো গ্রে লিস্টেড কান্ট্রি, অর্থাৎ যারা নেগেটিভ লিস্টে আছে, সেখানে আপনি টাকা পাঠাতে পারবেন না। আরেকটা ব্যাপার, যারা টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে বা অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত, রিজার্ভ ব্যাংক প্রতিনিয়তই এই লিস্টটাকে সংশোধন করে। তাদের কারোকে আপনি টাকা পয়সা পাঠাতে পারবেন না। কিন্তু আপনার যদি মনে হয় বিদেশে ওই সংস্থাতে আপনি টাকা ইনভেস্ট করবেন ফর বিজনেস বা ফিনান্সিয়াল গেন, আপনার সে অধিকার আছে, এবং এই টাকা কিন্তু এলআরএস এর এই $2.5 লাখ থেকেই মেটাতে হবে, এবং সেটা বছরে এই $2.5 লাখ, এটা শুরু হয় 1 এপ্রিল, শেষ হয় 31 মার্চ। এবং এটা দিয়ে বিদেশে শেয়ার, ডিবেঞ্চার যাই করুন না কেন, এবং কিন্তু আপনি যদি মনে করেন আপনার বন্ধু বা আত্মীয় আছে যিনিও একজন রেসিডেন্ট ইন্ডিয়ান, তারও এলআরএস স্কিমে তারও হয়তো $2.5 লাখ আছে, তিনি বললেন যে ঠিক আছে তুমি আমাকে $1 লাখ দিয়ে দাও, আমার $3.5 লাখ হয়ে গেল। সরি, হবে না। আপনার নামে $2.5 লাখ বেশি কোনো ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল থেকে মার্চ এই পিরিয়ডে, এই 12 মাসে আপনি যতবার খুশি টাকা পাঠান, কোনো অসুবিধা কিছু নেই। অ্যামাউন্ট উইল নেভার এক্সিড $2.5 লাখ ইকুইভ্যালেন্ট। তো এই হচ্ছে এলআরএস স্কিম। মুখে বলার সময়তে হয়তো কিছু কিছু এড়িয়ে, মানে হয়তো ঠিক মতো কভার করতে পারলাম না। যেমন ধরুন RFC, এতে শুধুমাত্র $, বা ব্রিটিশ পাউন্ড অথবা ইউরো ছাড়া তৃতীয় ও চতুর্থ অন্য কোনো মুদ্রা দিয়ে এই অ্যাকাউন্ট অপারেট করা যায় না, এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে NRE অ্যাকাউন্ট, সেখানেও মনে রাখতে হবে এই অ্যাকাউন্টটা কিন্তু বিজনেসে ইনভেস্টমেন্টের জন্যই। আর এলআরএস এর তো ব্যাপারটা বললাম যে এটা হচ্ছে রেসিডেন্ট
যে সমস্ত ইন্ডিয়ান বিভিন্ন কাজে বা প্রয়োজনে তাদেরকে বিদেশে টাকা পয়সা পাঠাতে হয়, এলআরএস স্কিমটা হচ্ছে তাদের জন্য। আশা করা যায় আপনাদের বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসার উত্তর দিতে পেরেছি। বাকিগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। তবে এনআরআই অ্যাকাউন্ট রিলেটেড যে ওয়েবসাইট আছে তাদের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন সেটাও দিয়ে দিচ্ছি, অনুগ্রহ করে সেগুলো একটু ফলো করুন। আশা করা যায় যে সমস্ত প্রশ্নের উত্তর আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তা এই হলো বিদেশি মুদ্রা সংক্রান্ত রিজার্ভ ব্যাংকের যে কন্ট্রোল সিস্টেম সেটা নিয়ে আলোচনা। এরপরে এপিসোডে আসবো ভারতীয় মুদ্রা নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাংক কী করে, ইন্ডিয়ান কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট এপিসোডে আসবো। তার আগে একটু রিকোয়েস্ট করে রাখি, যদি এই এপিসোডে আপনার কিছু ইউজফুল তথ্য পেয়ে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। নেক্সট এপিসোড পর্যন্ত নমস্কার।